হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, অনার্স প্রথম বর্ষ, কোর্স নং 102, মাইকোলজি, চ্যাপ্টার নম্বর হচ্ছে 5, যেটা আপনাদের অ্যাস্কোমাইসিটিস হচ্ছে। অ্যাস্কোমাইসিটিস ছত্রাকের যে বিভিন্ন শ্রেণী আছে, তার মধ্যে হচ্ছে একটা অ্যাস্কোমাইসিটিস। তো এই অ্যাস্কোমাইসিটিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চ্যাপ্টারটিকে অনেক কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে আজকে আমরা অ্যাস্কোমাইসিটিসের বৈশিষ্ট্য এবং অ্যাস্কোমাইসিটিসের যে ফ্রুট বডি অর্থাৎ ফল দেহ আছে, সেই ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে আপনাদের মধ্যে। তো শুরু করা যাক। এটা আমি ইউটিউবে ছাড়বো, বুঝছো? রিভিউ করো, আমি এটাই ছাড়বো। তো অ্যাস্কোমাইসিটিস কি? মূলত অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক মূলতই হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, অর্থাৎ অ্যাস্কোমাইসিটিস শ্রেণী যে আছে তার অন্তর্গত যে সকল ছত্রাক আছে সেগুলোই মূলত হচ্ছে অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। যেমন এইখানে আছে কি, অ্যাস্কোমাইসিটিস হলো ফাঙ্গাস। ফাঙ্গাস অর্থ হচ্ছে আপনারা সকলেই জানেন যে হচ্ছে ছত্রাক। তারপর হচ্ছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী, অর্থাৎ অ্যাস্কোমাইসিটিস হলো ফাঙ্গাস রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী, যাদেরকে সাধারণত স্যাক ফাঞ্জাই বলা হয়। ওকে, তারপর হচ্ছে এদের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এরা অ্যাসকাস নামে থলির মতো গঠনে অ্যাসকোগ্রাফ উৎপন্ন করে। অর্থাৎ এই অ্যাসকাসটা মূলত হচ্ছে একটা থলি, যেখানে মূলত অ্যাসকোস্পোরগুলো উৎপন্ন হবে। যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে হচ্ছে আমরা তো আনার চিনি, ডালিম, ঠিক আছে? সেই ডালিমের মতো যে ডালিমের এর ভিতরে যে ডালিমের কোয়াগুলো আছে অর্থাৎ দানাগুলো আছে, এগুলোই মূলত আমরা কি বলতে পারি যে অ্যাসকোস্পোরের সাথে তুলনা করতে পারি, এবং পুরো সম্পূর্ণ ডালিমটাই হচ্ছে কি অ্যাসকাস, ঠিক আছে? তো হচ্ছে কি অ্যাসকাস নামে থলির মতো গঠনে অ্যাসকোস্পোরগুলো উৎপন্ন করে। এটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, তারপর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাঙ্গাল গ্রুপগুলোর মধ্যে একটি, অর্থাৎ অ্যাস্কোমাইসিটিস যে শ্রেণীটা আছে, যে পৃথিবীতে যত প্রকারের ছত্রাক আছে সেই ছত্রাকগুলোর মধ্যে মানে সেই শ্রেণীর ছত্রাকগুলোর মধ্যে সবচেয়ে বড় শ্রেণী হচ্ছে তোমার এই অ্যাস্কোমাইসিটিস। ওকে, পরবর্তীতে আসি যে অ্যাস্কোমাইসিটিসের বৈশিষ্ট্য। তো যেটি একটু আগে বললাম যে হচ্ছে যৌন প্রজননে অ্যাসকাস তৈরি করে, যা থলির মতো গঠন। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে অ্যাসকাস এবং অ্যাসকোস্পোর মূলত কি যেটা, ওইটা আর কি। তারপর হচ্ছে ২ নম্বর যে পয়েন্টটা আছে, প্রতিটি অ্যাসকাস সাধারণত ৮টি অ্যাসকোস্পোর তৈরি করে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হচ্ছে প্রতিটা যে অ্যাসকাস আছে এখানে নির্দিষ্ট সংখ্যক অ্যাসকোস্পোর থাকবে, যার সংখ্যা হচ্ছে কত? ৮টি। ওকে, ১ মিনিট আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। যে কথা বললাম যে হচ্ছে প্রতিটি অ্যাসকাস সাধারণত প্রতিটি অ্যাসকাসে সাধারণত ৮টি ৮টি অ্যাসকোস্পোর, সরি এরকম হইলো কেন? আচ্ছা যাই হোক, প্রতিটি অ্যাসকাসে সাধারণত ৮টি অ্যাসকোস্পোর তৈরি করে আরকি। তারপরের পয়েন্টটি হচ্ছে অযৌন প্রজননে কনেডিয়া উৎপন্ন হয়। অর্থাৎ কনেডিয়া হচ্ছে এক ধরনের অযৌন স্পর। ওকে, যেটা হচ্ছে এই অ্যাস্কোমাইসিটিস শ্রেণী তৈরি করে থাকে। তারপরে হচ্ছে এদের দেহে সাধারণত ওয়েল ডেভেলপমেন্ট মাইসেলিয়াম দ্বারা গঠিত। ওকে, মাইসেলিয়াম এখন আসি যে হচ্ছে মানুষের দেহ যেমন কোষ দ্বারা গঠিত, এই ছত্রাকের দেহ তেমন মাইসেলিয়াম দিয়ে গঠিত। ঠিক আছে, এগুলো হচ্ছে অতি সূক্ষ্ম সুতার মতো, যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারবো না। মাইক্রোস্কোপ অথবা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটা আমরা দেখতে পারবো আর কি।
ওকে, তো এইটুকু শুধু ধারণা রাখেন, মানে রাখেন যে হচ্ছে এদের দেহ সাধারণত কি ডেভেলপড সরি ওয়েল ডেভেলপড মাইসিলিয়াম দ্বারা গঠিত। ওকে, তারপরে হচ্ছে আসি বেশিরভাগ অ্যাস্কোমাইসিটিস স্যাপ্রোফাইট, তবে পরজীবী এবং সহবাসীও আছে। স্যাপ্রোফাইট শব্দের অর্থ হচ্ছে মিথজীবী, অর্থাৎ এরা বিভিন্ন জৈব অজৈব বস্তু যেমন আমি বলতে পারি হচ্ছে পচা জিনিসপত্রের উপর পচা উদ্ভিদ ধ্বংসাবশেষ, তারপরে হচ্ছে তোমার আহ, গরু ছাগলের বিষ্ঠা, এগুলোর মধ্যে জন্মায় আর কি। আর পরজীবী হচ্ছে মূলত যে সকল ছত্রাক জীবিত উদ্ভিদ এবং প্রাণী দেহে জন্মায় সেগুলোই মূলত পরজীবী ছত্রাক। ওকে, আর সহবাসী হচ্ছে যে একই ছত্রাকে মূলত পুংস্পর এবং স্ত্রী স্পর যেটা আছে এটা উৎপন্ন হবে যে কি ছত্রাকে, সেটাই মূলত সহবাসী ছত্রাক। ওকে, তো পরের পয়েন্টে আমরা চলে আসি যে অ্যাসকোকার্প নামে ফলধারী দেহ তৈরি করে, যেটা একটু আগে বললাম যে হচ্ছে অ্যাসকোকার্প মানে এই অ্যাসকাস যে আছে, এই অ্যাসকাসগুলো মূলত যেই থলির মধ্যে অবস্থান করে সেইটাই মূলত হচ্ছে অ্যাসকোকার্প। আর এই অ্যাসকোমাইসিটিসের সব শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি যে হচ্ছে এরা অ্যাসকোকার্প নামে ফলধারী দেহ তৈরি করে, যার ভিতরে অ্যাসকাস এবং অ্যাসকাসের ভিতরে আবার কি থাকে, অ্যাসকোস্পোর থাকে। ওকে, তো পরবর্তী পয়েন্টে আমরা আসি। এদের কোষ প্রাচীর কাইটিন থাকে, মানে এদের যে কোষ প্রাচীরটা আছে এটা কাইটিন নামক এক ধরনের আহ, পদার্থ দ্বারা গঠিত, যেটা হচ্ছে মূলত তৈলাক্ত চকচকে, মানে যেটাকে দেখলে অনেক মসৃণ মনে হবে, এবং আমরা যদি লাইট দ্বারা প্রতিফলন করি তাহলে হচ্ছে এটা মানে এক ধরনের কি বলবে জল করবে আর কি। ওকে, পরবর্তী পয়েন্টে আসি যে কিছু অ্যাসকোমাইসিটিস এককোষী যেমন ইস্ট, আবার অনেককে বহুকোষী মাইসিলিয়াম, অর্থাৎ কিছু অ্যাসকোমাইসিটিস শ্রেণীর সদস্যদের দেখা যায় যে হচ্ছে এককোষী, মাত্র একটা কোষ দ্বারা গঠিত। আবার অনেকেই আছে হচ্ছে বহুকোষী, যে আমাদের যে মাইসিলিয়াম ছত্রাকের যে মাইসিলিয়ামগুলো আছে এগুলো হচ্ছে আবার এককোষীয় থাকে আবার বহুকোষীয় থাকে। সেই এককোষী মাইসিলিয়ামগুলো দ্বারা হচ্ছে ইস্টের তৈরি মানে গঠিত হয়, এবং বহুকোষী মাইসিলিয়াম দিয়ে অন্যান্য যে সকল ছত্রাকের শ্রেণী আছে সেগুলো আর কি তৈরি হয়, যেমন পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস। ওকে, এগুলো হচ্ছে বহুকোষী। পরিবেশে জৈব পদার্থ পচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অনেক প্রজাতি ব্যবহৃত হয়, অর্থাৎ পরিবেশে জৈব পদার্থ পচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ এ সকল যে ছত্রাক আছে যে জৈব পদার্থ বিভিন্ন ধরনের জৈব পদার্থ পচায়, ঠিক আছে? সেটাই মূলত এটা বোঝাচ্ছে। আর হচ্ছে অনেক শিল্প প্রজাতিতে যেমন ইস্ট আমরা জানি যে হচ্ছে পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয়। ওকে? এছাড়াও অনেক ছত্রাক আছে যেটা অ্যালকোহল এবং অ্যান্টিবডিজ তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালকোহল তৈরিতে মূলত আগে এ এখন এবং আদিকালেও হচ্ছে ইস্ট দ্বারা অ্যালকোহল তৈরি করা হইতো আরকি। ওকে? এটা হচ্ছে অ্যাস্কোমাইসিস শ্রেণীর একটা গুরুত্ব আরকি। ওকে, পরবর্তীতে আসি। যে অ্যাসকোকার্প আমাদের বহুল কি বলে প্রতীক্ষিত যে ইয়েটা সেটা হচ্ছে অ্যাসকোকার্প, এবং এই চ্যাপ্টারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যদি আমি বলি যে হট টপিক এটা হচ্ছে অ্যাসকোকার্প। ঠিক আছে? যদি বলেন যে হচ্ছে যে ভাইয়া এটা মানে পরীক্ষায় আসার চান্স কত পার্সেন্ট? আমি বলব যে হচ্ছে যদি মানে রিসেন্ট ইয়ারে, অর্থাৎ আপনার বিগত বছরে যদি আপনার মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হচ্ছে 23-এ যদি না এসে থাকে, এটা হতে পারে ন্যাশনালে অথবা হচ্ছে আ আ ঢাবি অধিভুক্ত যে ৭ কলেজ আছে সেইখানে। যদি বিগত সালে না আসে তাহলে হচ্ছে এটা 100% আসবে। ওকে? তো এটা একটু গুরুত্বপূর্ণ, যার কারণে হচ্ছে এটা একটু ভালো করে দেখে রাখবেন আরকি। তো আসি এখন অ্যাসকোকার্প মূলত কি বা অ্যাসকোকার্পের সংজ্ঞা কি? তো সহজ ভাষায় যদি আমি বলতে যাই হচ্ছে অ্যাসকোমাইসিটিস শ্রেণী যে আছে, এই অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক যৌন প্রজননের মাধ্যমে যে ফলদেহ তৈরি করে সেইটাই মূলত হচ্ছে অ্যাসকোকার্প। ওকে? তো আমি কি বললাম যে হচ্ছে অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক
যৌন প্রজননের মাধ্যমে যে ফল দেহ তৈরি করে বা ফ্লুইড বডি তৈরি করে সেইটাই মূলত হচ্ছে অ্যাসকোকার্প। তো তারপরে হচ্ছে পয়েন্টে অর্থাৎ অ্যাসকাস প্লাস অ্যাসকোকার্প সবাই অ্যাসকোকার্পের ভেতরে থাকে। অর্থাৎ যে অ্যাসকোকার্প আছে এই অ্যাসকোকার্পের ভিতরে থাকে মূলত অ্যাসকাস। ওকে? এই অ্যাসকোকার্প যে আছে এই অ্যাসকোকার্পের ভিতরে থাকে হচ্ছে তোমার অ্যাসকাস। আর অ্যাসকাসের ভিতরে থাকে আবার অ্যাসকোকার্প। আর যেটা অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক থাকবে। কোনটা? এই অ্যাসকোকার্পটা। ওকে? তো এই কতটা থাকবে? এটা হচ্ছে একটু উপরে আমি মনে হয় দেখায় আসছি যে হচ্ছে ৮টি থাকবে। ওকে? আমি যদি এটা একটু মুছে দিই। ওকে। এটি থাকবে ৮টি। এটি হচ্ছে অ্যাসকোমাইসিটিসের সেক্সুয়াল ফ্লুইড বডি। ফ্লুইড বডির বাংলা হচ্ছে তোমার ফল দেহ। ওকে? এইটা আরকি। তো পরবর্তীতে স্লাইডে আমরা যাই আরকি। অ্যাসকোকার্প এর প্রধান প্রকারভেদ আরকি। তো অ্যাসকোকার্প যে আছে অর্থাৎ অ্যাসকোমাইসিটিস শ্রেণীর যে ফ্লুইড বডি এইটাকে মূলত আমরা ৫ ভাগে বিভক্ত করতে পারি। ৫ ভাগে বিভক্ত করতে পারি। তার মধ্যে যে ১ নম্বর যেটা আছে ক্লেইস্টোথেসিয়াম, পরেরটা হচ্ছে অ্যাপোথেসিয়াম, তারপরেরটা হচ্ছে পেরিথেসিয়াম এবং ৪ নম্বর যেটা আছে ৪র্থ নম্বর এটা হচ্ছে কি অ্যাসকোস্ট্রোমা, পরেরটা হচ্ছে হিস্ট্রোথেসিয়াম। ওকে? এই ৫ ভাগে মূলত আমরা কি এই অ্যাসকোমাইসিটিস শ্রেণীর যে অ্যাসকোকার্প আছে সেই ৫টি মানে এইটাকে ৫ ভাগে বিভক্ত করতে পারি। তো এবার আসি হচ্ছে ক্লেইস্টোথেসিয়াম এবং এর বৈশিষ্ট্য। ওকে? তো ১ নম্বর যেটা বৈশিষ্ট্য আছে সম্পূর্ণ বদ্ধ এবং গোলাকার অ্যাসকোকার্প। তো আমরা যদি চিত্রে এইখানে একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে হচ্ছে এটা সম্পূর্ণই কিন্তু বদ্ধ। এর কোনো দিকেই কোনো ছিদ্র নাই। সম্পূর্ণ বদ্ধ এবং গোলাকার। এইখানে হচ্ছে প্রায় গোলাকার হবে। যাই হোক, আ এইখানে যে এই ক্লেইস্টোথেসিয়ামটা থাকবে এটা হচ্ছে ছিদ্রবিহীন, বদ্ধ এবং প্রায় গোলাকার। ওকে? ভেতরের দিকে ঢিলাভাবে অ্যাসকাস ও অ্যাসকোস্পর থাকে। যে ভিতরের দিকে যে এগুলা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে গোলগুলা এই গোলগুলা মূলত হচ্ছে আপনাদের অ্যাসকোস্পর। আর এটা আপনারা ভালো করে দেখতে পারতেছেন যে হচ্ছে একটু ঢিলাঢালা। মানে এর ভেতরে স্পেস আছে। তো সেটাই বলছে যে এর ভিতরে ঢিলাভাবে অ্যাসকাস ও অ্যাসকোস্পর অবস্থান করে। তারপর হচ্ছে স্পোর ছাড়তে অ্যাসকোস্পোর ভেঙে যায়। অর্থাৎ এর বাইরে দেখবেন যে হচ্ছে একটা ওয়াল আছে। এই ওয়ালটা মূলত হচ্ছে আ পেরিডিয়াম নামক ঘন হালকা পাতলা হাইফি দ্বারা গঠিত। যখন এটা পরিপক্ক হয় তখনই এই ওয়ালটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এই স্পোরগুলা যেগুলো দেখতে পারতেছেন, এই স্পোরগুলা বাইরে নির্গত হয়। ওকে? এটা মূলত বোঝাইছে। তো তারপর হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম। তো এইটা। তো এইটা হচ্ছে স্লাইডের যে বৈশিষ্ট্যগুলা এইটা। এখন আমি আমার নিজের ভাষায় কিছু বৈশিষ্ট্য বলি। তো এগুলো আপনারা এই স্লাইডের পাশাপাশি এড করতে পারেন। ওকে? তো ১ম থেকে যদি বলি তাহলে হচ্ছে এটা ছিদ্রবিহীন বদ্ধ অ্যাসকোকার্প। ঠিক আছে? মূলত ছিদ্রবিহীন বদ্ধ অ্যাসকোকার্পকে ক্লেইস্টোথেসিয়াম বলে। পরবর্তীতে যে ইয়েটা আসতেছে যে হচ্ছে এটা ক্ষুদ্রাকৃতির প্রায় গোলাকার। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা অনেক বড়। বাট এটা আমরা কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া বা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু আমরা দেখতে পারব না। ওকে? মসৃণ বা অমসৃণ বৃন্তক বা অবৃন্তক, সরি সবৃন্তক বা অবৃন্তক। তো এর যে চারিদিকের যে বাউন্ডারিটা আছে অর্থাৎ সেল ওয়াল এর যে এরিয়াটা এইটা হচ্ছে কখনো মসৃণ হয়, আবার কোনো ক্ষেত্রে অমসৃণ হয় এবং বৃন্তক অথবা অবৃন্তক। বৃন্ত আমরা সবাই বুঝি যে হচ্ছে একটা, যদি আমি এদিকে কিছু দিয়ে রাখি যে দণ্ডের উপর মূলত এই অ্যাসকোকার্পটা দাঁড়ায় থাকে সেইটাই হচ্ছে মূলত বৃন্ত। ওকে? তো হচ্ছে অ্যাসকোকার্পের প্রাচীর পেরিডিয়াম নামক ঘন হালকা পাতলা হাইফি দ্বারা গঠিত। আমি একটু আগে যেটা বললাম যে হচ্ছে
ক্লোস্ট্রিথেসিয়ামের যে প্রাচীরটা, এটা পেরিথেসিয়াম নামক এক ধরনের পেরিডিয়াম নামক এক ধরনের হালকা এবং ঘন সন্নিবিষ্ট হাইফা দ্বারা গঠিত। ওকে? এবং এর ভিতরে যে স্পোরগুলো দেখতে পারতেছেন, এই স্পোরের যে থলির মধ্যে থাকে অ্যাস্কোকার্প, এই অ্যাস্কোকার্পের প্রাচীরও মূলত এই পেরিডিয়াম দ্বারা ঘেরা। ওকে? তারপরে হচ্ছে অ্যাসকাস সমূহ ক্লেস্টোথেসিয়ামে এলোমেলোভাবে অবস্থান করে। যে এই অ্যাসকাসগুলো যে দেখতে পারতেছেন, এই যে একটা এরিয়াটা মূলত এই এরিয়াটা, এগুলা মূলত যে ক্লেস্টোথেসিয়াম আছে, এইটার ভিতরে এলোমেলোভাবে থাকে। মানে সজ্জিত যে থাকবে সেইটা থাকে না। এটা এলোমেলোভাবে থাকে। তো এই মূলত ছিল ক্লেইস্টোথেসিয়াম। ওকে? আর খাতায় লেখার সময় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা ক্লেইস্টোথেসিয়াম এভাবে এখানে যেমন আছে, এটা হচ্ছে একটু আলাদা কালার ইউজ করবেন। করার পর হচ্ছে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনারা এইভাবে এইরকম করে পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবেন। ওকে? প্যারা আকারে না লিখলেই বেটার। কারণ প্যারা আকারে লিখলে অনেক ক্ষেত্রে টিচাররা ১-২ লাইন পড়ে স্কিপ করে যায়। অ্যান্ড এই পয়েন্ট আকারে লিখলে একটু ইনফরমেটিভ মনে করে এবং টিচারদের মনে একটা পজিটিভ দিক তৈরি হয়। ওকে? তারপরে আসি অ্যাপোথেসিয়াম। তো অ্যাপোথেসিয়ামের বৈশিষ্ট্য, এটা হচ্ছে খোলা কাপ আকৃতির উন্মুক্ত থলি। এটা হচ্ছে একটা থলি যেটা হচ্ছে কাপ বা পেয়ালার আকৃতির উন্মুক্ত। এইখানে দেখতে পারতেছেন যে হচ্ছে যে এইটা হচ্ছে মূলত একটু কাপ আকৃতির এবং এই সাইডটা এই যে সাইডটা আছে, এটা মূলত হচ্ছে উন্মুক্ত। ঠিক আছে? সেটাই বলছে আরকি। তারপরে হচ্ছে কি উপরের স্তর অর্থাৎ এই যে এই স্তরটা আছে, অর্থাৎ এই যে স্তরটা, ওকে? এই স্তরটার কথা বলছে যে অ্যাসকাস সারিবদ্ধভাবে থাকে। যে একটু যদি আমি এটাকে জুম আউট করি, ১ মিনিট। যে এইখানে কিছু দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে এইটা, এগুলো মূলত হচ্ছে অ্যাসকাস। ওকে? এই অ্যাসকাসগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে। এর উপরে যে আ অ্যাপোথেসিয়াম যে আছে, এই অ্যাপোথেসিয়ামের উপরের স্তরটা হচ্ছে উন্মুক্ত এবং এর উপরে অ্যাসকাসসমূহ সারিবদ্ধভাবে অবস্থান করে। তারপরে পয়েন্টে আসি। স্পোর সহজে বাইরে ছাড়তে পারে। এখন এই যে অ্যাপোথেসিয়াম যে আছে, অ্যাপোথেসিয়ামের বাইরের যে উপরের অংশটা যেহেতু উন্মুক্ত, আর এটা হচ্ছে কি উন্মুক্ত একটা ফ্রুট বডি, আ যার কারণে এর স্পোরগুলা সহজে বাইরে হইতে পারে। আরকি সেটা বুঝাইছে। তারপরে হচ্ছে উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে হচ্ছে পেজিজা, তারপরে হচ্ছে কি মরসেলা, তারপর হচ্ছে হেলভেলা। ওকে? এগুলো হচ্ছে তোমার যে সকল ছত্রাকে আরকি এই ধরনের অ্যাস্কোকার্প থাকে, সেই ছত্রাকগুলো আরকি। তো এই অ্যাপোথেসিয়ামের আবার ৩ টা অংশ থাকে। ১ম টা হচ্ছে কি যে হাইমেনিয়াম স্তর, যেটা উপরে যেটা আছে আরকি। এই যে উপরের উন্মুক্ত স্থানটা, এই যে উন্মুক্ত স্থানটা, এইটাই মূলত হচ্ছে হাইমেনিয়াম স্তর। এইখানে আপনাদের হচ্ছে কি বলে অ্যাসকাস, তারপরে হচ্ছে কিছু লোমের মতো উপবৃদ্ধি যেগুলোকে আমরা প্যারাফাইসিস বলি। ঠিক আছে? এই উপবৃদ্ধিতে এই উপবৃদ্ধিগুলো অর্থাৎ অ্যাসকাস, তারপর হচ্ছে প্যারাফাইসিস, এগুলো অবস্থান করে। তারপরের স্তরটা আসি যে হচ্ছে হাইপোথেসিয়াম। হাইপোথেসিয়ামের সংজ্ঞা হচ্ছে হাইমোনিয়ামের নিচে ঘন জালিকাকার হাইফির স্তর। অর্থাৎ এই যে স্তরটা যে দেখতে পারতেছেন, আমি একটু যদি অন্য কালার ইউজ করি, যে এই স্তরটা যে দেখতে পারতেছেন, এই যে এই স্তরটা, এইটা মূলত হচ্ছে ঘন সন্নিবিষ্ট হাইফা দ্বারা গঠিত। ওকে? এই স্তরটার নামই হচ্ছে আপনাদের হাইপোথেসিয়াম। ওকে? এই স্তরটার নাম হচ্ছে হাইপোথেসিয়াম। তারপরের স্তরটির নাম হচ্ছে এক্সিপুলাম। এক্সিপুলাম হচ্ছে এই যে এই স্তরটা। ওকে? নিচের যে হাইমোনিয়ামের নিচের সরি অ্যাপোথেসিয়ামের নিচের দিকে নরম এবং মাংসল অংশটিকে বলা হয় এক্সিপুলাম। ঠিক আছে?
যে এই নিচের অংশ যেটা বললাম আমি যে অন্য কালার দিয়ে যদি আমি আইডেন্টিফাই করি যে এই স্তরটা মূলত হচ্ছে এই স্তরটা হচ্ছে আপনাদের এক্সিফুলাম, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি অ্যাপোথেসিয়াম। ওকে, পরবর্তীতে আমরা আসি পেরিথেসিয়াম। তো আসি ১ নম্বর হচ্ছে কি পেরিথেসিয়ামের বৈশিষ্ট্য, যে এটা দেখতে অনেকটা নাশপাতি আকৃতির অথবা ফ্লাক্স আকৃতির। আর এর সাথে অনেকটা সাদৃশ্য আছে যে আমরা যে কলসি ব্যবহার করি, সেই কলসি, ঠিক আছে? তো কলসি বা ফ্লাক্সের ন্যায় ছিদ্রযুক্ত অ্যাস্কোকার্পকে পেরিথেসিয়াম বলে। তার পরবর্তীতে বৈশিষ্ট্য আসে যে উপরের দিকে অস্টিয়ল নামক ছিদ্র থাকে, যে এই যে এর উপরের অংশটা আসছে, ১ মিনিট, যে এই এর যে উপরের অংশটা আছে, এই যে ছিদ্রটা, এইখানে একটা ছিদ্র থাকে, যেটাকে আমরা বলতেছি কি অস্টিয়ল। ওকে? এগুলো লম্বা বা খাটো গ্রীবাযুক্ত। তো এই যে পেরিথেসিয়াম আছে, যে এই অংশটা যে দেখতে পারতেছেন, যে এই অংশটা, যে গ্রীবা বলতে মূলত কি বোঝায়? আমরা যদি একটা মানুষকে চিন্তা করি, তাহলে মানুষের যে গলা থেকে কাঁধ পর্যন্ত অঞ্চলটা, এইটাই মূলত হচ্ছে গ্রীবা। ঠিক আছে? তো এইরকম গ্রীবা থাকে হচ্ছে তোমার পেরিথেসিয়ামে। তো এইখানে কি থাকে? এগুলো লম্বা বা খাটো গ্রীবাযুক্ত। ভেতরের ভেতরে অ্যাসকাস সারিবদ্ধভাবে থাকে। যে এই অ্যাসকাসগুলো দেখতেছেন, যে পেরিথেসিয়ামের ভিতরে অ্যাসকাসগুলো সারিবদ্ধভাবে থাকে। ওকে? তো চিত্রে যখন আপনারা মানে পরীক্ষার খাতায় লিখবেন, তখন হচ্ছে একটু সাবধানতার সঙ্গে এই চিত্রগুলো অঙ্কন করবেন এবং প্রতিটি অ্যাসকাসে ঠিক ৮ টি যেন অ্যাস্কোস্পোর থাকে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। ওকে? এর যেন একটু বেশিও হয় না, একটু কমও হয় না। হয়তো টিচাররা এসব জিনিস লক্ষ্য করে। ওকে? যে হচ্ছে আপনি যেভাবে লিখেছেন, সেই অনুযায়ী আপনার চিত্রের ইনফরমেশন ঠিক আছে কিনা। ওকে? পরবর্তীতে হচ্ছে যে ভেতরে অ্যাসকাস সারিবদ্ধভাবে অবস্থান করে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ক্লাভিসেপস, নিউরোস্পোরা এটসেট্রা। ওকে? এছাড়াও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ছিদ্রের কাছাকাছি সরু খাটো লোমের ন্যায় প্যারাফাইসিস থাকে। অর্থাৎ এই যে এইখানে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, যে হচ্ছে এইখানে কিছু লোমের মতো উপবৃদ্ধি দেখতে পারতেছেন। ঠিক আছে? এগুলোই মূলত হচ্ছে প্যারাফাইসিস। ওকে? তো ছিদ্রের কাছে সরু খাটো লোমের ন্যায় প্যারাফাইসিস থাকে। তারপরে আসি যে হচ্ছে পেরিডিয়াম নামক প্রাচীর দ্বারা বেষ্টিত। এর যে বাইরের যে প্রাচীরটা দেখতে পারতেছেন, এটা মূলত পেরিডিয়াম নামক পর্দা দ্বারা গঠিত। ওকে? তারপরে হচ্ছে কি পেরিথেসিয়ামের গাত্র বা তলদেশ থেকে অ্যাসকাস ও কিছু প্যারাফাইসিস অবস্থান করে। এইখানে আপনারা হয়তো অ্যাসকাস দেখতে পারতেছেন, বাট প্যারাফাইসিস দেখতে পারতেছেন না। তো এইটা চিত্র অতটাও স্পষ্ট না, যার কারণে হয়তোবা দেখতে পারতেছেন না। বাট এই অ্যাসকাসের পাশাপাশি কিছু প্যারাফাইসিস অবস্থান করে। প্যারাফাইসিস মূলত হচ্ছে অসম্পূর্ণ অ্যাসকাস, যেটা হচ্ছে যার ভিতরে হচ্ছে মূলত অ্যাস্কোস্পোর থাকে না, বা হচ্ছে এটা তৈরি অ্যাস্কোস্পোর সৃষ্টির আগেই হচ্ছে মরে যায় আরকি। এইরকম একটা হচ্ছে বস্তু আরকি। পেরিথেসিয়ামের গাত্র বা তলদেশ থেকে অ্যাসকাস ও কিছু প্যারাফাইসিস অবস্থান করে এবং এর যে বর্ণটা আছে, এটা গাঢ় বর্ণের। ওকে? তো এই ছিল মোটামুটি পেরিথেসিয়াম। এবার আসি আমরা অ্যাপোথেসিয়ামে, অ্যাস্কোস্ট্রোমা এইটায়। তো অ্যাস্কোস্ট্রোমা যেটা আছে, এইটার স্তর বা স্তূপের মতো অ্যাস্কোকার্প। যে স্তূপ বলতে কি বোঝায়? যে আমরা অনেকগুলা জিনিস যখন এক জায়গায় কি বলে একটার উপরে একটা রাখি, বা মানে পালা, যেটা সহজ কথায় বলতে গেলে যে পালা করে রাখি বা অগোছালোভাবে রাখি, সেইটাই মূলত হচ্ছে স্তূপ। তো এই আ অ্যাস্কোকার্পটা হচ্ছে মূলত স্তূপের ন্যায়। ওকে? তো তারপরের পয়েন্টে আসি যে ভেতরে অ্যাসকাস এবং অ্যাস্কোস্পোর অবস্থান করে। তো এর যে অ্যাস্কোকার্প আছে, এর ভেতরে অ্যাসকাস মূলত কি? যে এই ধরনের মূলত অ্যাসকাসের চিত্র হবে এই রকমের। ওকে? তো এইরকম হচ্ছে এই অ্যাস্কোস্ট্রোমার মধ্যে এই
যখন কিছু অ্যাসকাস এবং এই অ্যাসকাসের ভিতরে অ্যাস্কোস্পোর থাকে। পরবর্তী পয়েন্ট যে স্পোর সাধারণত ছিদ্র বা ফাটল দিয়ে ছড়ায়। তো এই অ্যাস্কোস্ট্রোমা যখন পরিপক্ক হয় তখন এর প্রাচীরটা ফেটে যায়, ঠিক আছে? ফেটে যাওয়ার মাধ্যমে এই স্পোরগুলা বাইরে নির্গত হয় আর কি। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ফাইলোস্ট্রিকা সরি ফাইলোস্ট্রিকটা, তারপর হচ্ছে কি লেপ্টো কি লেপ্টোস্পাইরিয়া। ওকে, এগুলো হচ্ছে, এই নামগুলো অনেক কঠিন, একটু প্রোনাউন্সিয়েশন করতে যদিও বা সমস্যা হচ্ছে, তো এটা একটু ওই দৃষ্টিতে দেখবেন আর কি। ওকে, তো অ্যাস্কোস্ট্রোমার আরও কিছু যদি আমি বৈশিষ্ট্য বলি যে হচ্ছে ঘন সন্নিবিষ্ট দৈহিক হাইফি দ্বারা গঠিত। যে এর প্রাচীরটা যে আছে এর বাইরের দিকটা, এই বাইরের দিকটা মূলত ঘন সন্নিবিষ্ট হাইফা দ্বারা গঠিত, মানে অনেকগুলো হাইফা জড়বদ্ধভাবে বা দলবদ্ধভাবে এর প্রাচীরটা তৈরি করে আর কি। ওকে, তো এই ছিল মোটামুটি অ্যাস্কোস্ট্রোমা। পরবর্তীতে আসি স্টেরোথেসিয়াম বা স্টারোথেসিয়াম। ওকে, যে স্টেরোথেসিয়াম হচ্ছে লম্বা দণ্ডাকৃতির অ্যাস্কোকার ফাটলযুক্ত, অর্থাৎ যে স্টেরোথেসিয়াম যে আছে এটা হচ্ছে লম্বা এবং দণ্ডাকৃতির। ওকে, অ্যাস্কোকার এবং ফাটলযুক্ত। এইখানে যদি আমি একটু জুম আউট করি, সরি চিত্রটা ওইদিকে চলে যাচ্ছে। এইখানে দেখতে পারতেছেন কিনা বুঝতে পারতেছি না, যে হচ্ছে এটা হচ্ছে লম্বা আকৃতির এবং দণ্ডাকার এবং এর মাঝ বরাবর একটা ফাটল থাকে, যার বা মধ্য দিয়ে মূলত হচ্ছে পরিপক্ক যে হিস্টেরোথেসিয়াম আছে, এই হিস্টেরোথেসিয়ামের মধ্যে দিয়ে এই ফাটলের মধ্য দিয়ে আর কি অ্যাস্কোস্পোরগুলা বাইরে নির্গত হয় আর কি। যে এইটা আছে যে হচ্ছে স্পোর ফাটলের মধ্যে দিয়ে ছড়ায়। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা গ্লিওস্পোরিয়াম, তারপর হচ্ছে কি গ্রাফিস। তো এগুলো হচ্ছে মূলত হচ্ছে স্টেরোথেসিয়ামের উদাহরণ। এছাড়া হচ্ছে এটি হচ্ছে ক্ষুদ্র, লম্বাটে, কালো বর্ণের। ওকে, এই ধরনের অ্যাস্কোকার্পগুলো হচ্ছে কালো বর্ণের। পরিপক্ক হলে লম্বা অক্ষ বরাবর একটি ফাটল সৃষ্টি হয়। যখন এই অ্যাস্কোকার্পটা পরিপক্ক মানে এটা পেকে যায়, তখন এর যে লম্বা ফাটল আছে লম্বা মধ্য অক্ষ বরাবর, সেই ফাটলের মধ্য দিয়ে মূলত এই অ্যাস্কোস্পোরগুলো বাইরে বেরিয়ে আসে আর কি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করি আপনাদের মোটামুটি এই বিষয়ে একটু হলেও ধারণা আসছে। তো এতক্ষণ ধরে আমাদের ক্লাসে মানে আমার ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর যারা নতুন আমাদের এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং পরবর্তীতে কোন কোন ক্লাসগুলো আপনারা চান সে বিষয়ে আপনারা মন্তব্য করবেন। আমরা ইনশাআল্লাহ ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম।